যারা সামান্য একটু খেলার খোঁজ খবর রাখেন, খেলা দেখতে চান, তাদের জন্য গতকালকে বিকাল থেকে এই আজকে ভোর রাত পর্যন্ত সময়টা একদম কম্প্যাক্ট গেছে। মানে কোনটা রেখে কোনটা দেখবেন, কোনটা ছেড়ে কোনটা নিয়ে কথা বলবেন, একটা বিকট অবস্থা। এদিকে ইন্ডিয়া ইংল্যান্ড টেস্টে শুভমান গিল একের পর এক রেকর্ড করতেছে। বাংলাদেশ খেললো ক্রিকেট দল, অবশেষে দীর্ঘদিন পরে একটা ম্যাচ জিতলো। আমাদের তানভীর ছেলেটা দুর্দান্ত বোলিং করলো। বাংলাদেশের মেয়েরা তো রায়ট চালালো রীতিমতো তুর্কমেনিস্তানের উপরে, 7-0 গোল, 7 গোল ফার্স্ট হাফে করে ফেললো। এরপরে রাতে উইম্বলডনের খেলা ছিল, সেটাও অনেকে দেখছেন। ভোরবেলায় ছিল ইন্টার মায়ামির খেলা, কিছু না পেরে সেটা তো আমার দেখতেই হবে। এই ইন্টার মায়ামির খেলা পর্যন্ত আসলে আপনি যা দেখবেন মন ভালো হয়ে যাবে। কারণ আপনি যদি আমাদের পার্সপেক্টিভ থেকে দেখেন, এই সাউথের এই অংশে আর্জেন্টিনা সাপোর্টার এই পার্সপেক্টিভ থেকে দেখেন, সবকিছু ভালো খবর ছিল। কালকে বাংলাদেশ জিতছে, বাংলাদেশের দুটো দল জিতছে, ইন্টার মিয়ামিও জিতছে। মন্ট্রিয়ালের সঙ্গে শুরুতেই 1 গোলে পিছায় শেষ পর্যন্ত 4-1 গোলে জিতছে। ইন্টার মিয়ামির এই সিজনটা যেরকম বাজে যাচ্ছিল MLS এ, ক্লাব ওয়ার্ল্ড কাপে না, MLS এ যেরকম বাজে যাচ্ছিল এবং বলাই হচ্ছিল যে 10টা মূর্তি নিয়ে মেসি খেলতেছে, সেরকম একটা অবস্থায় এই রেজাল্টটা তাদের জন্য অসাধারণ একটা ব্যাপার। কিন্তু আমাদের আসলে এই সব কিছু ছাপায় একটা মানুষ অতি মানব হয়ে যে উঠে আসলো, সেই জিনিসটা, এই যে তার অতিমানবীয় রূপটা দেখলাম ভোরবেলায়, এই জিনিসটা আজকে একটু গল্প করতে চাই। সেটা আমাদের লিওনেল আন্দ্রেস মেসি। আমরা মজা করে বলি যে মেসি একা কি করবে, এ কথা তো আমরা বহুবার বিশেষ করে এটা সাধারণত মেসিরে বুলিং করার জন্য বলা হয় যে মেসি একা কি করবে। মেসি একা কি করতে পারে, এটা আজকে ভোরে আমরা দেখছি একা কি করতে পারে। এবং ইব্রাহিমোভিচ দুদিন আগে বলছে যে মেসি আসলে 10টা মূর্তি নিয়ে খেলে, এই 10টা মূর্তির মধ্যে দাঁড়াও একজন অতিমানব কি করতে পারে, এটা আমরা ভোরবেলায় দেখছি। আমি আজকে মূলত এই গল্পটা একটু করতে চাই, বাকি গল্পগুলো আস্তে ধীরে করবো বিভিন্ন সময়। আজকে একটু মেসিরে আজকে ভোরের গল্পটা করতে চাই। দেখেন 86-এ আমরা মূলত আমাদের প্রজন্মটা খেলা দেখা শুরু করলাম, ফুটবল খেলা দেখা শুরু করলাম। এখন আমি তো একদম গ্রামের ছেলে, গ্রামস্য গ্রাম। আমার বাড়ি থেকে পাকা রাস্তায় উঠতে প্রায় 3 কিলোমিটার কাদা ভেঙে আসা লাগতো। আমার গ্রামে বিদ্যুৎ গেছে আমি যখন ইন্টার পড়ি তখন, তার আগ পর্যন্ত আমার গ্রামে বিদ্যুৎও যায় নাই। ফলে আমাদের জন্য 86-এ খেলা দেখা, ম্যারাডোনা বোঝা, এটা প্রায় মঙ্গল গ্রহে যাওয়ার মতো একটা ব্যাপার ছিল। তারপরেও আমাদের ওখানে চেয়ারম্যান বাড়িতে একটা টিভি ছিল, কাঠের বাক্সের মধ্যে সেই টিভিটা রাখা হতো। সেখানে গিয়ে বড় ভাইরা টেনে 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 হাছড়ায় নিয়ে যেত। কাদা ভেঙে অত দূর যাওয়া, চেয়ারম্যান বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে, কাদা ভেঙে ওই রাতের বেলা ওই জায়গায় যাওয়া একটা বিরাট অসম্ভব ব্যাপার ছিল। কিন্তু আমাদের পাড়ায় কয়েকটা মানে ভয়াবহ ফুটবল উৎসাহী মানুষ ছিলেন, আমাদের বড় ভাইরা, ওরা টেনে টুনে ওখানে নিয়ে যেত। খেলার তো কিচ্ছু বুঝতাম না, কিন্তু আর্জেন্টিনার ম্যাচ হলে একটা জিনিস বুঝতাম যে ধারাভাষ্যক আর শুধু চিৎকার করতেছে মারাদোনা মারাদোনা মারাদোনা। বল যার পায়ে যাক, ভালদানোর পায়ে বল যাচ্ছে বা অন্য কারোর পায়ে বল যাচ্ছে, ধারাভাষ্যকার মারাদোনা মারাদোনা বলে চিৎকার করতেছে। আমি আজকে ভোরে উপলব্ধি করলাম ওই ধারাভাষ্যকারের ব্যাপারটা, যে অ্যাকচুয়ালি ওই সময় আর্জেন্টিনা যে খেলাটা খেলতো তাতে সব জায়গায় ম্যারাডোনাকে যেতে হতো, মানে গোল পোস্টের কাছেও ম্যারাডোনাকে দাঁড়ায় থাকতে হতো। ফলে বল যেখানেই যাক ওই মারাদোনা বললেই হতো। আজকে ইন্টারভিউয়ের খেলাটা দেখতে গিয়ে আমার মনে হলো যে আসলে ধারাভাষ্যকারের আর কিছু করার দরকার নাই, শুধু মেসি 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 এরকম বলে গেলেই হবে, আর কিচ্ছু বলার দরকার নাই। কারণ পুরোটা মাঠ একদম নিজেদের গোলকিপারের সামনে থেকে শুরু করে ফরওয়ার্ড পর্যন্ত পুরোটা মাঠ একটা লোক খেলতেছে। এইটা আমি ফুটবলে এইরকম ওয়ান ম্যান শো এর আগে খুব বেশি দেখি নাই। মানে ওয়ান ম্যান শো তো মেসির কাছ থেকে বহু দেখছি, ওয়ান ম্যান শো তো আর মেসির জন্য নতুন কিছু না। 3 গোল 4 গোল 5 গোল করতে দেখছি, UCL এ পর্যন্ত ওয়ান ম্যান শো করতে দেখছি। স্টিল তার আশেপাশে তো লোক ছিল, সে যা করতেছে ওইটা অ্যাকসেপ্ট করা, সে একটা ব্যাক পাস দিলে ওইটা ধরার লোক ছিল, সে একটা যখন অ্যাসিস্ট করতেছে ওইটা দিয়ে গোল করার লোক ছিল। মানে কিচ্ছু নাই, এই যে মাঠে খেলা হচ্ছে 10টা লোক তাকায় দেখতেছে মেসি কি করে, মানে তাকায় প্রপারলি দেখতেছেও না। এরকম একটা অবস্থা, কেমনে যে খেলে, কেমনে যে বিশ্বসেরা একজন খেলোয়াড় ওখানে খেলে। এবং গত কিছুদিন নিয়ে এটা নিয়ে তো প্রচুর কথা হচ্ছে যে মেসিকে যদি 2026 বিশ্বকাপ খেলতে হয়, এই মূর্তি কলা গাছদের ছেড়ে তার কোনো একটা কম্পিটিটিভ টিমে যেতে হবে, যেখানে তারা অ্যাটলিস্ট বোঝে, টিমটা তারা বোঝে যে ও এই পাসটা দিচ্ছে অর্থটা এই। আজকে দেখেন মেসি, আমার কেন যেন মনে হচ্ছে মেসি এই আলোচনাগুলো পড়ছে বা শুনছে। আসলে এসব লেভেলে হয় কি, এরা বুঝতে পারে যে কি হচ্ছে বাইরে। ফলে আমার কেন জানি মনে হচ্ছে যে সে আজকে দেখাতে চেয়েছে যে আসলে 10 জনও লাগে না,
আমি একাই যথেষ্ট, আমার কিপারও লাগবে না। আজকে শুরু থেকে সে খেললো হচ্ছে ওই যে অনেক আগে আমরা রসিকতা করতাম না যে মেসি এখন ডিপে খেলে, যে সিজনে যে মেসি একটু নেমে খেলা শুরু করলো, মেসির গোল সংখ্যা একটু কমে গেল, এটা নিয়ে তো প্রতিপক্ষ ব্যাপক ড্রাগিং শুরু করলো যে মেসি গোল পাচ্ছে না। তখন আবার এটা কাউন্টার হলো মেসি এখন ডিপে খেলে, দুদিন পরে এটা আবার ট্রলের সাবজেক্ট হয়ে গেল যে মেসি এখন ডিপে গেলে। আজকে ডিপটা কোত্থেকে শুরু হলো? একেবারে গোল পোস্টের পাশ থেকে, মানে নিজেদের বক্সে খেলা শুরু করলো, সে বল ডিফেন্স করা শুরু করলো প্রপার ডিফেন্ডারের মতো। এবং সেখানে সে যেটা করলো, খেলা বিল্ড করার জন্য সে একটা ব্যাকপাস দিল। ব্যাকপাস দিল, ওখানে তিনজন ডিফেন্ডার আছে, গোল পোস্টের সামনে, গোলকিপারের সামনে তিনজন ডিফেন্ডার আছে। এর ভিতরে একজন ডিফেন্ডারকে ব্যাকপাস দিল যে এবার আসো, আমি তো এতক্ষণ এখানে খেলছি, চলো অ্যাটাকে যাই। তিনজন ডিফেন্ডার এবং গোলকিপার মিলে ওই বলটা বুঝতে পারলো না যে বলটা কই যাচ্ছে, এরা কেউ টাচই করলো না, প্রতিপক্ষের এক স্ট্রাইকার গোল করে দিল। এভাবে কিন্তু মিয়ামি আজকে প্রথম পিছায় পড়লো মেসির একটা ব্যাকপাস থেকে। মানে বোঝেন, একটা টিমে খেলতেছে, এইটা আমার ধারণা ঠিক এই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমি মাঠে যাই, গিয়া মাস্টার রানোরে বলি যে যথেষ্ট হয়েছে, এই ছেলেটা উঠতে দেন। তারপরে সে উঠে আসলে বলবো যে চলেন ঢাকায় চলেন, আপনারে এই যে রহমতগঞ্জ কোনো একটা দলের দিব, ওদের ডিফেন্ডারও অ্যাটলিস্ট আপনার ব্যাকপাস বুঝতে পারবে। আমি কোনো খেলোয়াড়কে আন্ডারমাইন করার পক্ষে না, কিন্তু এত অবুঝ, এত অবুঝ, এত মানে ফুটবল থেকে দূরে থাকা। আমি বলি যে মেসি ওখানে গেছিল যে বাচ্চাদের সঙ্গে খেলে একটা রিল্যাক্স লাইফ কাটানোর জন্য। এরা তো বাচ্চাদের মতো ফুটবলও খেলতে পারে না, খুবই নবিশ এবং অ্যামেচার একটা স্টাইলের, বলই বুঝে না। এরপরে মেসি পরবর্তী মিনিট 15-20 মধ্যে জাস্ট ঝড় বয় দিল, ঝড় বয় দিল। বারবার ওই সেন্টার লাইন থেকে বল নিয়ে ওই যে ট্রিপল পাস করে 4-5 জন রে কখনো ক্রস করতেছে, কখনো কাট করে ভিতরে ঢুকে বল দিচ্ছে, কখনো থ্রু করতেছে। কেউ একটা বলে পা লাগাইতে পারে না, কেউ একটা বলে পা লাগাইতে পারে না যে বলটা পোস্টে ঢুকে যাবে। আমি বললাম 2012-13 ওই সময়টা, 11-12-13 ওই সময়টার পরে এত এনার্জেটিক মেসির আমি খুব একটা কম দেখছি, আমার মনে হয় দেখি নাই। আজকে যেরকম দেখছি, মানে প্রতিটা মোমেন্টে অন্যান্য সময় আপনি যদি 2018-র পর থেকে মেসিরে দেখেন, তাহলে মেসিতে এমনি চিরকালই তারা নিয়ে কথা হচ্ছে যে সে মাঠে হাঁটে, সে হচ্ছে দৌড়ায় না, অফ দ্য বল খুব কম দৌড়ায়, তারপরে আস্তে আস্তে পজিশন নেয়, হুট করে দৌড়টা দেয়। আজকে একদম 2012-13 মতো, ওই 11-12-13 মতো চনমনে, মানে হারতেছে, সেটাও হচ্ছে টার্গেটেড, মানে ওই যে হারায় যাওয়া ওইটা না, মুহূর্তের ভিতরে কোথায় যাইতে হবে এবং বারবার বল নিয়ে ওই যে 5-6 জনের ড্রিবল পাস করে ঢোকা, এবং শেষ পর্যন্ত সেটা অর্থহীন হয়ে যাওয়া। একটা মাত্র বলে দেখলাম আলবা একটা শর্ট করতে পারলো, মেসির দেওয়া একটা বলে যেটা পোস্টে লেখে ফিরে আসলো। পরে আর একটা ছেলের নাম ভুলে গেছি, ও বোধহয় আমেরিকানি, ও শেষ পর্যন্ত একটা গোল করতে পারলো মেসির অ্যাসিস্ট দেখে। আনবিলিভেবল যে শেষ পর্যন্ত কেউ একটা গোল করতে পারছে। এর মধ্যে আরো কয়েকটা মেসি ওই একই রকম দিল, এরপরে আবার ওদের একটা ছেলে গোল করলো। এরপরে আসলো মেসির 2টা গোল। ভাই, এই 2টা গোল আজকে এই যে ইয়েতে থাম্বেল লিখছি মেসি এল গোলাজো, আমি গোলাজো ব্যাপারটা বুঝি। গোলাজো বলা হয় যে বিউটিফুল তম গোল। সাধারণত এগুলো দুটো ক্ষেত্রে এই শব্দটা ইউজ হয়, যে কেউ একজন একেবারে ওই গেতাফের বিপক্ষে মেসির সেই গোল, বা ম্যারাডোনার ইংল্যান্ডের বিপক্ষে যে গোল, যে নিজেদের হাফ থেকে 7-8 জন আস্তে আস্তে ড্রিবল পাস করে প্রবল গতিতে গিয়ে একা গোল করা, এরকম। অথবা হচ্ছে অনেকে মিলে ওই যে আপনার আর্জেন্টিনা সেই 36 পাসের গোলের মতো, এগুলোরে গোলাজো বলে। বিউটিফুল গোল, বিউটিফুল গোল। আজকে মেসি একা বক্সের সামনে থেকে, বক্সের বেশ উপর থেকে বল নিয়ে যে 2টা ড্রিবল পাস করে গোল করছে, মানে এই দুটার আমি গোলাজো না বলে পারতেছি না, দুইটাই গোলাজো, দুইটাই গোলাজো। প্রথমটা সে তো বেশ খানিকটা রান করেই আসলো, তারপরে 4-5টারে বক্সের ওখানে ড্রিবল পাস করলো, ওর পায়ে পর্যন্ত মারার চেষ্টা করতেছে, পা খুঁজে পাইলো না যে কেমনে মারে ওরে আটকানো যাবে, সেখান থেকে ঢুকলো। দ্বিতীয়টা অবিশ্বাস্য, অবিশ্বাস্য, একবার বক্সের মাঝামাঝি বরাবর ঢুকলো। যখন ঢুকলো তখন একেবারে ওই যে, আমি এই দৃশ্যটা কিভাবে বলবো আপনার, মনে হচ্ছে যে 8-10টা লোক এসে ওরে পারলে ধরে ফেলে, ফিজিক্যালি হাত দিয়ে ধরে ফেলে, তার ভিতর দিয়ে বেরোয় গিয়ে গোল করে ফেললো। ইট ওয়াজ বিউটিফুল, ইট ওয়াজ বিউটিফুল। এইটা একদম ওই ছোটবেলার মেসি, একদম ছোটবেলার মেসি। বহুকাল বহুকাল পরে মেসিরে আমি এরকম জেদ করে খেলতে দেখলাম। এই খেলাটা সে বন্ধ রাখছিল, আমি আজকে বলতে পারি যে এই খেলাটা সে ইচ্ছা করে বন্ধ রাখছিল, অ্যাটলিস্ট ক্লাব লেভেলে সে আসলে জীবনটা উপভোগ করতে চাচ্ছিল। কিন্তু এইরকম একটা সময় যখন সারা পৃথিবীতে কথা হচ্ছে যে মেসি কি ডিক্লাইনিং, এটা অবশ্য বেশি কথা হচ্ছে না, বেশি কথা হচ্ছে যে মেসি এখানে কি করতেছে, মেসি কাদের সঙ্গে ঘুরতেছে,
এভাবে কি মেসি 26 বিশ্বকাপ খেলতে পারবে? ইনফ্যাক্ট আজকে সকালে এই স্টোরিটা একটা দেখলাম যে প্রথম আলো করছে, এই বিষয়টা আমরা কদিন আগে কথা বললামই আমরা আপনারা, যে ওই যে এদুলের ওই কথাটা ধরে যে মেসি কি বার্সেলোনায় যাবে কিনা। তো ওখানে ওই কথাটা ইব্রাহিমোভিচের ওই কথাটা আসছে। ইব্রাহিমোভিচ কিন্তু যখন বার্সেলোনায় ছিল তখন কিন্তু লোকে মেসি ইব্রাহিমোভিচ বেশ একটা ফাইট দেখতে পেত। এবং ইব্রা তো পৃথিবীতে একটাই, সে পেপরে তো ধুয়ে দেয় সারা জীবন, তার বইয়েও ধুয়ে দিছে, কিন্তু সে কিন্তু ভয়াবহ মেসি ভক্ত, ভয়াবহ মেসি ভক্ত। মেসি তার কম্পিটিটর ছিল, মেসির জন্য এখানে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, এগুলো সব বলে, কিন্তু ভয়াবহ মেসি ভক্ত। এই ক্লাব বিশ্বকাপের খেলা দেখতে গেছিল এই মেসি, যে ম্যাচে হারলো ইন্টার মিয়ামি, তারপরে তার লোকজন জিজ্ঞেস করছে মেসি তো আজকে পারলো না, সে খেপে গেছে। মেসি পারলো না মানে এটা কেমন কথা বলেন? এটা দিয়ে আপনি মেসির মূল্যায়ন করতে পারেন না। 10টা মূর্তির সঙ্গে খেলছে। মেসির উচিত একটা ভালো দলে খেলা, যেখানে অন্তত লোকজন তারা বুঝবে। এদের সঙ্গে খেলা দেখে আপনি মেসিরে বুঝতে পারবেন না। ও মেসিরে খুব হাইলি রেট করে এবং মেসির খুব ভক্ত। ওই কথাটা তো এখন খুব হচ্ছে যে মেসির আসলে চলে যাওয়া উচিত কিনা ইন্টার মিয়ামি থেকে, এবং যেতেও পারে। এটা নিয়ে নানা রকম ইকুয়েশন আছে। এরকম একটা সময়ে এরকম জেদ করে ওয়ান ম্যান শো দেখানো, এটা আনবিলিভেবল, আনবিলিভেবল। একটা 38 বছর বয়স্ক মানুষ, এবং আপনি যদি ফিটনেস ওয়াইজ চিন্তা করেন, রোনালদোর চেয়ে কিন্তু মেসির ফিটনেস দ্রুত ডিক্লাইন করতেছে। স্বাভাবিক, দুজনের শরীরের গঠন, দুজনের লাইফস্টাইল একটু আলাদা। মেসির লাইফস্টাইল একটু সফট, মেসি নিজেকে বিল্ড রাখার জন্য অত কঠোর না যতটা রোনালদো। ফলে রোনালদো 40-এ যতটা ফিট, মেসির 40-এ অতটা ফিট থাকা কঠিন হবে। সেই মেসি যখন আজকে এই বুলেট বরাবর পারফরমেন্স করে, এটা আনবিলিভেবল, এটা আনবিলিভেবল। এরপরেও তো ঝড়ের মতো 2বার ঢুকছে। একবার সুয়ারেজ একেবারে কি একটা মিস করলো, সুয়ারেজ গোল করতে পারলো না। পরে 2বার কেন, এরপরে মানে আরো 3টা চান্স দিছে, একজন পোয়ালে পাই লাগাইতে পারে না। যাই হোক, এইসব নিন্দা না করে, যথেষ্ট মেজাজ খারাপ হয়েছে দেখে ওই যে বললাম যে একবার মনে হয়েছে মাঠে গিয়ে বলে চলেন রহমতগঞ্জে খেলাই, রহমতগঞ্জের চেয়ে ভালো বুঝবে আপনারে। তো যাই হোক, আমি কিন্তু রহমতগঞ্জে ছোট করতেছি না, রহমতগঞ্জ আমার খুব পছন্দের দল। রহমতগঞ্জ বোধহয় একবার লিগও জিতত, তাই না আমাদের সময়? এখন অ্যাটলিস্ট মেসির যেটা জবাব দেওয়ার মাঠে, মেসি তো চিরকাল যা জবাব দেওয়ার ওই মাঠে দেয়, ওই পা দিয়ে দেয়, এক সময় মাথা দিয়েও দেয়, কিন্তু মুখে তো কথা বলে না, না পারতে। এখনো কেউ বুঝতেছে না। ইভেন তার এক বন্ধু স্প্যানিশ জার্নালিস্ট, সে আজকে বলতেছে যে ও যে 26 বিশ্বকাপ খেলবে এটাও তো আমাদের কাউরে কনফার্ম করে নাই। ও, আমরা সবাই ধরে নিচ্ছি ও 26 বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে বলে ও হয়তো স্পেনে আসবে, কিন্তু আপনি বলেন আপনারা কে বলছে ও 26 বিশ্বকাপ খেলবে? ও তো দুদিন পরে বলতে পারে না 26 বিশ্বকাপ খেলবো না। আমি আমার মন থেকে বুঝি যে সে 26 বিশ্বকাপ খেলতে চায়। এটা সে ভালো খেলার জন্য, বিশ্বকাপ জেতার জন্য যত না খেলতে চায়, তার চেয়ে বাচ্চাগুলারে, মানে এই যে এনজোদের ব্যাচটা থেকে শুরু করে আলমাদা, তারপরে এই মাস্তান্তনো, এদেরকে একটা নিয়ে একটু মজা করতে যেতে চায়। এবং আমেরিকায় খেলা, এখানে এই মজাটা করতে চায়। ফলে সে 26 বিশ্বকাপে থাকতে চায়। সে নিজে কি করলো না করলো এটা নিয়ে সে বদার করবে না, কিন্তু স্টিল তাকে যদি এই বাচ্চাদের আনন্দ দিতে হয়, তাহলে তো তার বাচ্চাদের সামনে এই শোগুলো করতে হবে। আর এরা আবার মেসির চরম বোঝা বোঝে। মেসি যা করবে এরা দুর্দান্ত ধরতে পারবে ব্যাপারটা। সেটা করতে গেলে তার একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। একেবারে কিছু না হইলেও তাকে হচ্ছে ইউরোপের কোনো টপ 5 লিগের বাইরে হলেও কোথাও খেলতে হবে। এটা ভালো, এটা হলে মেসিকে আমরা বেটার পাবো। কারণ এভাবে নিজেকে কষ্ট করে ধরে রাখা, প্রতিদিন এরকম অতিমানবীয় শো করা, প্রতিদিন গোলাজো দেখানো, এটাই একটা 38 বছর বয়সী মানুষের কাছ থেকে আশা করা যায় না। এই এফোর্ট যদি মেসি দিতে থাকে প্রতি ম্যাচে, আমি কোনোভাবেই কল্পনা করতে পারি না যে মেসি পরপর 3 ম্যাচে এই এফোর্ট দিবে। আমি সেটা চাইও না। দেখতে ভাল লাগবে, বুকটা ভরে যাবে প্রতি ম্যাচে যদি এরকম মেসিরে দেখি, কিন্তু মেসি শেষ হয়ে যাবে। মেসি যদি প্রতিদিন ওই যে পুরোটা মাঠ কাভার করে আজকের মতো, ওই গোল, নিজেদের গোলপোস্ট থেকে ওই গোলপোস্ট পর্যন্ত ওই স্পিডে দৌড়াতে হয় তাকে প্রতিদিন, সে বিশ্বকাপ খেলতে পারবে না। তাকে এখন প্রপার একটা টিমে খেলতে হবে, যে সে যে কলা কৌশলগুলো করে, সে যে ড্রিবল পাসগুলো করবে, ছোট ছোট ট্রিক্স করবে, থ্রু দিবে, এগুলো যাতে বুঝতে পারে লোকজন, এগুলো যাতে তারে অ্যাসিস্ট করতে পারে, প্রপারলি তার অ্যাসিস্ট্যান্ট গোল হয়। সে একটা বল দিলে কারোর সঙ্গে 1-to-1 করলে আবার যেন সেটা ফিরে পায়, সেই লোক যেন হতভম্ব হয়ে বলটা মাঠের বাইরে না মেরে দেয়। এইসব অদ্ভুত ব্যাপার থেকে মুক্তি পাইলে 2026 বিশ্বকাপে আমরা মেসি শো দেখবো। কে জানে, হয়তো এরকম 2টো ম্যাচ খেললে আর একটা ট্রফি চলে আসবে। ট্রফির আশা আর করি না, মানে আশা তো করি, ট্রফির বা অ্যাম্বিশন নাই,
ট্রফি যা পাওয়া হয়ে গেছে, এখন মেসির যতক্ষণ সম্ভব ভালো দেখতে চাই, ভালো দেখার জন্য তার এখন এই টিমটা ছাড়া জরুরি, এই মূর্তিদের থেকে বের হয়ে যাওয়া জরুরি। ইব্রা মনে হয় আজকে এটা শুনলে আমার উপর খুব খুশি হতো যে আমি মেসিরে পরামর্শ দিচ্ছি এই মূর্তিদের থেকে বের হয়ে যান, আপনি হেঁটে বের হয়ে যান, মূর্তিগুলো তো জায়গায় দাঁড়িয়ে থাকবে, আপনি হেঁটে বের হয়ে যান। যাই হোক, মেসির জন্য শুভেচ্ছা, বাকি সবার জন্য শুভেচ্ছা। সুয়ারেজ ভালো, সুয়ারেজ আমার খুব পছন্দের, কিন্তু যে গোলটা মিস করছে খুব কষ্ট পাইছি। সবার জন্য ভালোবাসা মেসি, এবং 2026-এর জন্য শুভকামনা থাকলো।